অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আজকে বিএনপির সমাবেশ থেকে এই বার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা মূলত সেই বিষয় নিয়ে আজকে আলাপ করব। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে বিশাল একটি জনসভা করেছে বিএনপি, যেটি 5 আগস্টের পরে আজকে দ্বিতীয় সবচেয়ে বড় সমাবেশ হলো এবং বিভাগীয় সমাবেশও তারা করেছে। সবগুলো জায়গায় আমরা বিপুল সংখ্যক নেতা কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং তারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে যে দীর্ঘ বছর পর তারা এইভাবে আসলে সমাবেশ করতে পারছে, রাজনীতির কর্মসূচিগুলোর চর্চা করতে পারছে। তবে সেখানে একটি সিগনিফিক্যান্ট কথা, যদি রুমিন ফারহানা আপনার কাছে শুরুতে আসি, যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই কথাটির তাৎপর্য আসলে কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন যে সরকারটি বাংলাদেশে আছে এটি ছাত্র জনতা গণমানুষের সরকার। এটি কোনো বিশেষ রাজনৈতিক দলের সরকার নয়, এটি কোনো বিশেষ মতাদর্শেরও সরকার নয়। এই সরকারটি বাংলাদেশে গঠিত হয়েছে আকাশচুম্বী স্বপ্ন সাথে নিয়ে, এবং এই স্বপ্নটি কোনো বিশেষ, আবারও বলতে হয়, দলের স্বপ্ন নয় কিংবা কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শেরও স্বপ্ন নয়। 17 কোটি মানুষের স্বপ্নকে ধারণ করে যে সরকারটি গঠিত হয়েছে, নিঃসন্দেহে তার দায় এবং দায়িত্ব দুটোই অনেক বেশি। তার কাছে যেহেতু মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, সুতরাং অতি অল্পেই ব্যর্থতার স্বাদ নেয়া কিংবা অতি অল্পেই আশাহত হয়ে যাওয়া মানুষের তরফ থেকে, এটাকে আমি আসলে খুব অস্বাভাবিকও বলবো না। এর আগে একটি বক্তব্যে আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে আমরা তাড়াহুড়ো করছি, আমরা অনেকেই দেখছি যে আমাদের মধ্যে এক ধরনের কাজ করছে, যে আমরা ইমপেশেন্ট হয়ে যাচ্ছি, এবং এই ইমপেশেন্ট হতে তিনি বলছেন আমরা হব, কিন্তু আমাদের কাজের মধ্যে যেন ইমপেশেন্সের কোনো ছাপ না থাকে। ঠিক একইভাবে এই সরকারটি আসলে কাদের দ্বারা ব্যর্থ হতে পারে? এক হচ্ছে রাজনৈতিক দলগুলোই সরকারটিকে অসহযোগিতা করতে পারে। রাজনৈতিক দলগুলো যদি একযোগে অসহযোগিতা করে, এই সরকারটির পক্ষে সফল হওয়া কঠিন। 2 হচ্ছে, আপনি লক্ষ্য করেছেন দেশের বিভিন্ন জায়গায় নানান রকম গন্ডগোল, কখনো গার্মেন্ট শ্রমিকদের আবরণে, কখনো ছাত্রদের আবরণে, কখনো রিক্সা চালকদের আবরণে, কখনো আনসারদের আবরণে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে যেন একটা অশান্তি, এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা আমরা ডে 1 থেকে দেখছি। এবং আরেকটা ইস্যু তো আছেই, ঘরের পাশের ভারতের ইস্যু, যারা কথায় কথায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বা তালিকা নিয়ে আসে। সুতরাং এই নানানমুখী প্রচেষ্টাও এই সরকারকে চেষ্টা করতে পারে ব্যর্থ দেখানোর। আর 3 যেটা, সেটা হচ্ছে এই সরকার নিজেই যদি নিজেকে ব্যর্থ করে দেয়। এই বিষয়ে আজকে অ্যাক্টিং চেয়ারম্যান বেশ স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে অবশ্য আমাদের আর কিছু করবার নেই, কিন্তু এই সরকারকে আমরা কেউ চাই না যে সরকারটি ব্যর্থ। এই প্রসঙ্গ ধরে একটু ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তার বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারেও তাদেরকে সতর্ক থাকতে হবে। মানে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণটি আসলে কিভাবে হবে? ধন্যবাদ। কোন জায়গাটিতে আসলে সতর্ক থাকার কথা বলা হচ্ছে? খুব বেসিক একটা আগে কথা বলি, অনেকগুলো সম্ভাব্য ঝুঁকি আছে, কিন্তু খুব বেসিক কথাটা বলি, সেটা হচ্ছে আপনি সংস্কার করবেন, এটা করবেন, সেটা করবেন, এবং বিশেষ করে সংস্কার অন্তত 6টা সেক্টর তারা প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন, 6টা কমিশন তৈরি করে তার প্রধানও নির্ধারণ করেছেন। সো 6টা এরিয়া আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি। কিন্তু সংস্কার ব্যাপারটা, ধরুন একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি ইভেন এই গণ অভ্যুত্থানে কি এমন মানুষ ছিল না যে মানুষটা রাস্তায় নেমেছিল জাস্ট আমি একসময় পাঙ্গাস মাছ খেতে পারতাম, আমি সেটা পারছি না, আমি এখন পাঙ্গাসের কাঁটা কিনে খাই। ওই মানুষটার কাছে সংস্কারের ইম্পর্টেন্স উনি সরাসরি বোঝেন না, কিন্তু আমরা যেহেতু আমাদের কিছু ধারণা আছে, রাষ্ট্র আমরা বোঝার চেষ্টা করি, সংস্কার তাদেরও কাজে লাগবে। কিন্তু ওই মানুষটার কাছে প্রধান প্রায়োরিটি হচ্ছে জিনিসপত্রের দাম কি কমলো। তিনি ক্ষুব্ধ হয়েছিলেন শেখ হাসিনার ওপরে, কারণ জিনিসপত্রের দাম কমেনি, ওনার জীবনে নাভিশ্বাস উঠে গেছে। নিম্ন মধ্যবিত্ত মানুষও, আমার একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলে দেখেছি, এই শহরে সব কিছুর দাম বাড়ছে, তুলনামূলকভাবে একই জায়গায় আছে গত 2 বছরে, এবং কখনো কখনো কমছে হচ্ছে বাড়ি ভাড়া।
তার মানেটা এই যে বহু মানুষ তার পরিবার এখন আর ঢাকায় রেখে জীবন ধারণ করতে পারছে না, তাদের পরিবারকে তারা গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। সো মানুষের যে অর্থনৈতিক সংকটের জায়গা সেটা যদি ঠিক না হয়, তারা যদি সেটা ভালো ম্যানেজ করতে না পারেন, প্রবলেম হবে। অ্যাট দ্য সেম টাইম আইন শৃঙ্খলা, বাড়ি ভাড়া কি আসলে কমেছে? কোনো জায়গায় কমেছে, আমি তথ্যটা ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা করেছি, কোনো জায়গায় ঠিক আছে, বা এটার বাড়লেও ওভারঅল যে ইনফ্লেশন অন্য জিনিসের তার তুলনায় অনেক কম। এটার ব্যাখ্যা আমার কাছে মানুষ তাদের পরিবারকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে। আমি অন্তত 2-3 জন মানে ফ্ল্যাট ওনারের সাথে কথা বলেছি যাদের বাড়ি ভাড়া কমেছে, এইরকম তথ্য আমি একদম ব্যক্তিগতভাবে জানি। তো যাই হোক, এটা একটা। আরেকটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং আমরা দেখলাম যে আজই একটা পদক্ষেপ নেওয়া হলো, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের নীতিগতভাবে কিছু দ্বিমত থাকলেও এই মুহূর্তে যে সিচুয়েশন তৈরি হয়েছে সেটাই ঠিক আছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন সেটাও মানুষকে সংক্ষুব্ধ করে তুলবে। আপনি যদি দুর্নীতি কমাতে না পারেন, আপনি এসে যদি এক্সপেকটেশনের কিছুটা মিট, যেমন ধরি আমরা চাঁদাবাজিতে মানুষের জীবনে খুব বড় সংকট ছিল, একেবারে ছোট যিনি ব্যবসা করেন, ফুটপাতে ব্যবসা করেন, একটা ভ্যান নিয়ে চলেন, তাকে 200, 300, 400, 500 টাকা পর্যন্ত লোকেশন অনুযায়ী তাকে প্রতিদিন চাঁদা দিতে হতো, সেগুলো আবার ফেরত এসছে। এখন কেউ বলতে পারে আগেও তো দিত, কিন্তু আমরা তো আগে যারা দিতেন তারা তো সেই কারণে চাইনি শেখ হাসিনা থাকুক। সুতরাং নতুন যে সরকার এসছে তারকেও এইসব জায়গায় খুব সিগনিফিক্যান্ট কাজ করতে হবে। সুতরাং সরকারকে, বটম লাইন হচ্ছে সরকার সংস্কার করার জন্য যে পরিস্থিতি তৈরি করতে চায়, যে সময় চায়, তার আগে নিশ্চিত করতে হবে মানুষকে শেখ হাসিনার সময় মানুষ যেমন ছিল তার জীবনযাত্রায় তার চাইতে একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট তার হয়েছে, এটা দেখানো না গেলে তার ফাঁদ নিজে তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম আরও কতগুলো বড় ঝুঁকি আছে, সেটা হলো এই মুভমেন্টে যারা ছিলেন তাদের মধ্যে যারা সামনে ছিলেন, আমি নেতৃত্ব শব্দটা বলতে প্রস্তুত নই, ছাত্ররা এই মুভমেন্ট নেতৃত্ব দিয়েছেন, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। তারা কোটা মুভমেন্ট নেতৃত্ব দিয়েছিলেন, পরে তারা সামনে ছিলেন, তারাও ত্যাগ স্বীকার করেছেন, তারা পরিশ্রম করেছেন, তারা জীবনেরও ঝুঁকি নিয়েছেন, এভরিথিং ইজ অল রাইট। তো তাদের একটা অংশ যেহেতু সরকারে গেছেন, এই সমন্বয়কদের যে যারা বাইরে আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু কিছু ক্ষেত্রে প্রশ্ন তৈরি করছে। সুতরাং এটা একটা ঝুঁকির জায়গা যে তারা মানুষের কাছে খুব দ্রুত আস্থা হারিয়ে ফেলেন কিনা, এটাও সরকারের জন্য ঝুঁকি। আচ্ছা, আমরা সমাধানের পথ খুঁজতে আবারও রুমিন ফারহান আপনার কাছে আসতে চাই। 6টি কমিশন করে অন্তর্বর্তীকালীন সরকার একরকম সংস্কারের উদ্যোগ নিয়েছে। ঠিক সেই মুহূর্তে আজকের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বললেন যে অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারীরা বা নানা আসলে সুযোগ গ্রহণ করতে পারে। এক্ষেত্রে মানে এই 6টি কমিশন আর এই এজেন্ডার মধ্যে আসলে সংযোগটা কিভাবে হবে বা সংযোগ আছে কি না? দেখুন, এই সরকার গঠিত হয়েছে 1.5 মাসের মতন সময় হলো। এই 1.5 মাস কিন্তু আমরা কমিশন গঠনের আগ পর্যন্ত মোটামুটি অন্ধকারে ছিলাম যে এই সরকারের শর্ট টার্ম প্ল্যান কোনটা, মিড টার্ম প্ল্যান কোনটা, লং টার্ম প্ল্যান কোনটা। এবং এই কমিশন 6টা গঠনের পরেও কিন্তু এই শর্ট, মিড বা লং টার্ম প্ল্যান নিয়ে আমরা খুব স্পষ্ট কোনো ধারণা পেয়েছি তা কিন্তু নয়। এই সরকারটি একবারও বলছে না যে আমরা এতদিনের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করব, এতদিনের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করব, এরপরে যদি সময় পাই তাহলে আমরা এটাতে হাত দেব। 1, 2 হচ্ছে স্বাভাবিকভাবে রাজনৈতিক দল এবং গণমানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটা ভোট দেয়া। দীর্ঘ সময় 15 বছর প্লাস 2 বছর 17 বছর এই দেশের মানুষ কিন্তু ভোট থেকে বিচ্ছিন্ন। যেই ছেলেটির বয়স আজকে হয়তো 25 বছর, 30 বছর, 35 বছর, সে কোনোদিনও ভোট দেয় নাই বাংলাদেশে। এটা কিন্তু একটা ভয়াবহ ফেনোমেনন। আমরা এমন একটা দেশে এই আলাপটা করছি যেই দেশে একজন 95 বছরের বৃদ্ধা তার নাতির কাঁধে ভর করে গিয়ে ভোট দিয়ে আসেন, যেখানে ছোট্ট শিশুরাও বাবার সাথে যায় দেখতে কি হচ্ছে। এটা একটা উৎসব, এটা একটা ঈদের মতন, পূজার মতন, ভোটও কিন্তু একটা আনন্দ। সেই জায়গা থেকে দেশের 17 কোটি মানুষকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে দীর্ঘ সময়। আমরা শুনতে পাচ্ছি না, আমি বলছি না 3 মাসের মধ্যে ভোট দিতে হবে, আমি একবারও বলছি না, কিন্তু আমার একটা আইডিয়া লাগবে আসলে আপনি নির্বাচনের দিকে কবে যাবেন, কিভাবে যাবেন, আপনার প্ল্যানটা কি। এইটুকু তো আমার দেশের মানুষের জানবার অধিকার আছে, তাই না? এটা যদি না হয়, পলিটিক্যাল পার্টিগুলো আসলে বুঝতে পারছে না, দেশের মানুষও বুঝতে পারছে না যে সংস্কারের কথা হচ্ছে তার অনেকগুলো সংস্কার এমন যে যেটা আসলে নির্বাচিত প্রতিনিধি বা জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের দ্বারাই হওয়াটা সবচেয়ে শোভন এবং সুন্দর। সেই সংস্কারগুলো
আপনি আসলে কতটুকু নিজে করবেন বা আপনার সরকার করবে, কতটুকু আপনি আসলে নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সম্পন্ন হবে, এই বিষয়গুলো ক্লিয়ার না হলে তো এই রোডম্যাপ নিয়ে প্রশ্ন থাকবেই। এবং একটা গাড়ি যখন স্টার্ট করে তার একটা গন্তব্য থাকে। একটা মানুষ যখন জীবনে পড়াশোনা শেষ করে একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে, তখনও সে একটা গোল নিয়ে আগায়। একটা মানুষ বা একটা যানবাহনের যদি একটা গোল থাকে, একটা সরকার তার গোলটা কি, সে কি অ্যাচিভ করতে চাইছে, কত দিনে অ্যাচিভ করতে চাইছে, কাদের দ্বারা অ্যাচিভ করতে চাইছে, কোন ধাপে ধাপে যে বিভিন্ন সংস্কার বা পরিবর্তনগুলোর কথা বলছে সেগুলো আসলে কিভাবে করা সম্ভব, এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হতে হবে। ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় যে অনেক সময় আমরা যেই সংস্কারের কথাগুলো বলি তার গুণগত, এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ হলো, দুবারের মতো সংলাপ হয়েছে বিএনপির সঙ্গে, সেখানে কি খোলামেলা কোনো আলাপ হয়নি? দেখুন, বিএনপির সাথে রুদ্ধদ্বার বৈঠকে কি আলাপ হলো তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ পুরো দেশ জাতি কি জানতে পারছে এই অন্তর্বর্তীকালীন সবগুলো দল কিন্তু বেরিয়ে এসে একই কথা বলেছে যে তারা সরকারকে সময় দিতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং তারা একটা যৌক্তিক সংস্কারও চায় নির্বাচনের আগে। নিশ্চয়ই। এখন যৌক্তিক সংস্কার কথাটি ভেগ, অস্পষ্ট। যৌক্তিক সংস্কার বলতে আসলে আপনি কি বোঝেন? যৌক্তিক সংস্কার বলতে বিএনপি যা বুঝবে সেটা নিশ্চয়ই নাগরিক ঐক্য বুঝবে না, নাগরিক ঐক্য যেটা বুঝবে সেটা নিশ্চয়ই জামাত বুঝবে না। সুতরাং যৌক্তিক সংস্কার কথাটিও একটা ওপেন এন্ডেড টার্ম, যেটা নানান ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে। সেইটাও যদি পরিষ্কার করা হয় যে আসলে কোনগুলোকে যৌক্তিক সংস্কার বলা হচ্ছে, তাহলে ভালো হয়। এক, সেই যৌক্তিক সংস্কার করতে কতটুকু সময় এই সরকারের প্রয়োজন, সেটাও তো এই সরকারকে আসলে পরিষ্কার করতে হবে। কোনো দল বলছে না আগামী 3 মাসের মধ্যে নির্বাচন চাই, কিন্তু আমরা রাজনৈতিক দলরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের যৌক্তিক সংস্কার বলতে আপনি যা বোঝেন সেটাও পরিষ্কার করতে হবে, এবং কত সময়ের মধ্যে আসলে আপনি এই নির্বাচনটি দিতে চাইছেন সেটাও পরিষ্কার করতে হবে। রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য কিন্তু এই গণ অভ্যুত্থান, এবং এই গুণগত পরিবর্তনটা রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই হতে হবে। এবং এটা 1 বছর 2 বছর 5 বছরের বিষয় নয়, এটা ক্রমাগত ট্রায়াল এন্ড এরর, চর্চা এবং ভুল এর মধ্যে দিয়ে চলতে চলতে আজকে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে গুণগত একটি পরিবর্তন আনার জন্য। আবার ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে দেশ নির্বাচনী রোড ম্যাপে উঠবে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তার বক্তব্যে এই কথাটি বলেছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে দাবি করছেন যে তারা কোনো রোড ম্যাপ বা কোনো আইডিয়া পাচ্ছেন না, এই সমস্যাটির সমাধান আসলে কিভাবে হবে? কেন আইডিয়াটি আসলে পাচ্ছেন না? আইডিয়া পুরোপুরি না হলেও কিছুটা পাওয়া গেছে মনে করি। দ্বিতীয় যে ভাষণ ডক্টর ইউনূস দিলেন তার মধ্যে যে কমিশনগুলোর কথা বললাম, মানে প্রথম কথাটা হচ্ছে আমি অনেকদিন থেকে বলছিলাম যে সরকারের দিক থেকে বলা উচিত তারা কি করতে চান, তারা সংস্কার চান কিনা, কোন কোন ক্ষেত্রে সংস্কার চান। কারণ এই সরকারের নিজস্ব স্টেক আছে। এই সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকার, এটা কেয়ারটেকার সরকার না। তো তিনি বলেছেন 6টা ক্ষেত্র বের করেছেন, এবং তার বক্তব্য অনুযায়ী এই মাসের মধ্যে এই কমিশন প্রত্যেকটাতে সদস্য নেওয়া হবে, কমিশন গঠন পূর্ণ হবে, তাদেরকে 3 মাস সময় দেওয়া হবে, তারা এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করবেন। তারপর উনি একদম টাইম ফ্রেম বলেছেন, তারপর 3 থেকে 7 দিনের খুব রিগারাস ডিসকাশন হবে সব স্টেক হোল্ডারের সাথে। এর মধ্যে পলিটিক্যাল পার্টিজ আছে, সিভিল সোসাইটি আছে, আদার গ্রুপ অফ পিপল আছে, সবার সাথে কথা বলুন। তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, এবং জানুয়ারির শুরুর দিকে কাগজে কলমে আমরা বুঝতে পারবো কতটুকু সংস্কার আমরা অ্যাগ্রি করছি। এবং আমি এটাকে সরকারকে এই জায়গায় ধন্যবাদ দিতে চাই, কারণ সরকার এটা রিয়েলাইজ করছে কোনো চাপিয়ে দেওয়া সংস্কার সাস্টেইনেবল হয় না। আপনি শুদ্ধতম শ্রেষ্ঠতম সংস্কার যদি সব জায়গায়ও করেন, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি কনভিন্সড না হয় তাহলে সেটা হবে না। তাহলে আমরা জানুয়ারিতে গিয়ে হয়তো বুঝবো যে কতটুকু সংস্কার এই সরকারে, মানে প্রথম কথা হচ্ছে আমি যেটা ধারণা করি, একটা সংস্কার প্ল্যান সবাই মিলে মোটা দাগে অ্যাগ্রি করবে। আমরা আসলে মূলত একটা টেকসই কিংবা স্থায়ী সংস্কারের পথেই যেন আমরা থাকি বা এগোতে পারি, সেজন্যই বোধহয় সবাইকে নিয়েই এত সময় লাগছে। আমরা বিরতির পরে আরো বিস্তারিত আলাপ করব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছে, আশা করছি সাথেই থাকবেন।
দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আমরা বিষয় ঠিক করেছি দ্রুত নির্বাচনের তাগিদে। আমরা জানি যে বিএনপি আজকে একটি বিভাগীয় সমাবেশ করেছে 6টি বিভাগে, এবং সেই সাথে নয়াপল্টনে একটি সবচেয়ে বড় সমাবেশ করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য ধরেই আজকে আমরা মূলত এগোচ্ছি। আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও একটি কথা বলেছেন যে প্রশাসনের ভেতর থেকে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কি এই বিষয়ে সতর্ক হওয়ার কিছু আছে কিনা? নিশ্চয়ই আছে। আমি প্রায় বলি যে প্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি হচ্ছে শেখ রেহানার মতো। কেন শেখ রেহানার মতো? মানে আমাদের এই যে সরকারের যাবতীয় লুটপাট অন্যায়ের সাথে শেখ রেহানাও খুব স্পষ্টভাবে জড়িত ছিলেন। কিন্তু দেখুন, আমরা শেখ হাসিনাকে নিয়েই খুব কথা বলছি, শেখ রেহানা কিন্তু সব করলেন। এখন এগুলো এক্সপোজ, আমরা আগেই জানতাম, ওনাকে নিয়ে খুব বেশি কথা হয় না। কেন বলছি প্রশাসন শেখ রেহানার মতো? মানে এখন রাষ্ট্রের যে যন্ত্র, তার শেখ হাসিনা হয়ে গেছে পুলিশ। মানে আমরা যাবতীয় সব কিছু, ওর কাছে যেহেতু বন্দুক আছে, রাইটলি আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলছি। অথচ এই প্রশাসন শেখ হাসিনার ক্ষমতায় থাকানোর বিরাট পিলার ছিল, সবই করলো, কিন্তু ওদের কিনা আমরা আলোচনা কম করছি। শেখ রেহানা রিটার্নিং অফিসাররা নির্বাচন পরিচালনা করেন। 18 সালে 64 জেলায় 64 জন রিটার্নিং অফিসার ছিলেন না? রাতের সিলমারায় নেতৃত্ব কারা দিয়েছিল? ওটা এসপি না, ওটা ডিসিরা দিয়েছিল। দেখুন, আমরা আলাপ করছি না, ওই ডিসিরা এখন অনেকে অ্যাডিশনাল সেক্রেটারি বা কেউ সেক্রেটারি হয়েছে কিনা জানি না। একইভাবে গত সরকারের যাবতীয় যত লুটপাটে যে যত প্রজেক্ট নেওয়া হয়েছে, হেড কারা হতো? পুলিশ হতো না, হতো এই আমলারা, প্রশাসনের আমলারা। বিভিন্ন অন্যান্য যেসব জায়গা আছে, ধরুন আরও অনেক ক্যাডার আছে। আমরা মতিউর এনবিআর এর, উনি ট্যাক্সের লোক, শত শত বা হাজার কোটি টাকা কামিয়েছেন। তাহলে দেশের কত হাজার কোটি টাকা ট্যাক্স নষ্ট করেছেন, যা রাষ্ট্র পেতে পারত, উনি তো ঘুষকে এগুলো করেছেন। সো প্রশাসনের ভেতরে নানা জায়গায় আগের সরকারের সব লোকজন আছে, এবং তারা এই সরকারকে ব্যর্থ করার জন্য যাবতীয় চেষ্টা করে যাবেন। এবং আমাদের একটা কথা মনে রাখা দরকার, আমি খোলাখুলি বলে ফেলছি, অনেকে হয়তো আহত হবেন, তারপর বলে ফেলতে চাই। দেশে প্রশাসনে, সরকারি যে কোনো চাকরিতে বিভিন্ন লেভেলে ঘুষ ছিল, আপনার অবৈধ উপার্জনের জায়গা ছিল। কিন্তু গত 15 বছরে, এবং আরও স্পেসিফিকলি বললে গত 10 বছরে, যখন থেকে সরকার নির্বাচন ছাড়া ক্ষমতায় আছে, এটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন ধরুন একজনের লিভিং স্ট্যান্ডার্ড, মানে আমাদের একজন ছোট চাকরি, মাত্র চাকরিতে ঢুকেছেন, যিনি প্রথম চাকরিটায় ঢুকলেন বিসিএস দিয়ে, তার লিভিং স্ট্যান্ডার্ড উনি খোয়াব দেখছেন তার বড় ভাইরা চাকরিতে ঢোকার সাথে সাথে ফ্ল্যাট কিনে ফেলেছে, গাড়ি কিনে ফেলেছে। আপনি এখন যদি ওনাদের এই করাপশনও কমিয়ে ফেলার চেষ্টা করেন, এক তো তারা আগের সরকারের জায়গায় ছিলেন, প্লাস এই সরকারের সময় তারা পেরে উঠছেন না। সো দুটো যখন একত্র হয়, খুব স্বাভাবিকভাবেই আমরা দেখছি আসলে এখন যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এবং রীতিমতো মারামারি করছেন। আমি একটা উদাহরণ দিই, ডিসি নিয়োগের জন্য মারামারি কেন হয়? আমাকে এই প্রশ্নের জবাব কি কেউ দিতে পারেন? ডিসি কিন্তু প্রমোশন না, ডিসি হচ্ছে ডেপুটি সেক্রেটারিরা পদায়ন পাবেন ডিসি হিসাবে। তারা অলরেডি ডেপুটি সেক্রেটারি, তারা সমপর্যায়ের একটা পদে আছেন। পুলিশের এসপি হওয়ার জন্য মারামারি দেখি নাই, কিন্তু ডিসি হওয়ার জন্য দেখেছি। কারণটা কি জানেন? কারণ হচ্ছে আপনি ডিসি হওয়া মানে ওখানকার নানা ইজারা ব্যবসা আপনার হাতে আছে, বালু মহল, হাট বাজার, তারপরে সেতু, যা যা এগুলো সব তাদের হাতে। পাওয়ার তো আছে, সাথে এগুলো আছে। আমি বলছি না সব প্রশাসনের মানুষ এই কাজ করছেন, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক এগুলো করতে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যখন 1 মাস পূর্তি হলো, তখন আমরা একটি মূল্যায়ন জানতে চেয়েছি যে এই সরকার চালাতে গিয়ে তাদের কেমন লেগেছে, বা যারা ছাত্ররা ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের 2 জন প্রতিনিধি হয়ে সেখানে আছেন। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, 6 সমন্বয়কের মধ্যে একজন বলেছেন যে ঠগ বাঁচতে গা উজাড় হবার মতো একটা পরিস্থিতিতে তারা পড়েছেন। ট্রু। কারণ হচ্ছে দেখুন, আপনি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনি ধাপে ধাপে এমন একটা সিরিজ তৈরি করেছেন, সচিব, সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, ধাপে ধাপে উনি তুলেছেন আসলে তাদেরকে, যারা তার পারপাস ঠিকঠাক মতো সার্ভ করবে। তার পারপাস কি? অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা যা দরকার তোমরা করো, ট্রেড অফ কি? তোমার যা ইচ্ছা তা করো, তুমি যা ইচ্ছা তা উপার্জন করো। মানে আমাদের এখন সরকারি চাকরির বিভিন্ন পর্যায়ের মানুষজন শত শত কোটি টাকার হিসাব করেন। ফলে যেটা হচ্ছে আসলে তাই, কারণ আপনি সচিবকে সরাবেন, অতিরিক্ত সচিবদের মধ্যে খুঁজতে গেলেও দেখবেন আপনি সমস্যা হচ্ছে। তো সুতরাং এই সংকটটা আছে, কিন্তু আমি মনে করি অন্তত সিগনিফিকেন্ট কিছু স্টেপ সরকারের দিক থেকে নিয়ে নেওয়া দরকার। কারণ শেখ হাসিনার সময় যে পরিমাণ লুটপাটের সুযোগ তারা পেয়েছেন,
সেই পরিমাণ লুটপাটের সুযোগ ভবিষ্যতের বাংলাদেশে, এমনকি একটা গণতান্ত্রিক বাংলাদেশেও যখন এই সরকার একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, ওই জিনিস আর ফেরত আসবে না। আমরা একটু এই অংশে রুমিন ফারহানের কাছে আসতে চাই, আমাদের এই অংশের সময় একটু কম। যেমনটি ডক্টর জাহিদুর রহমান বলছিলেন, ওই যে আমরা বলছিলাম যে ঠক বাঁচতে গা উজার, বা নির্বাচনে তারা কিভাবে একটা বৈরী ভূমিকা রেখেছিল। তো সেক্ষেত্রে প্রশাসনে একটা গভীর সংস্কার যদি দরকার আমরা মনে করি, আপনারা এই সরকারকে কতদিন সময় দিতে চান এই গভীর সংস্কারে? এইভাবে তো আসলে সময় বেঁধে দেওয়াটা মুশকিল, তবে এই কথা অস্বীকার করবার কোনো উপায় নেই যে মাঠ প্রশাসন থেকে শুরু করে উপসচিব লেভেল থেকে একেবারে সিনিয়র সচিব পর্যন্ত থরে থরে তাদের নিজস্ব লোক সাজানো হয়েছে, তাদের কর্মী বাহিনী সাজানো হয়েছে। এবং একটা কথা খুব প্রচলিত যে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থেকেছে ভোট ছাড়া, কিন্তু তাকে তো কোনো না কোনো ভিত্তির উপরে দাঁড়াতে হয়েছে। তার একটা শক্ত ভিত্তি ছিল প্রশাসন, তার একটা শক্ত ভিত্তি ছিল ব্যবসায়ীরা, তার আরেকটা শক্ত ভিত্তি ছিল এই অলিগার্করা যারা নানানভাবে মানে নিজেরা সুবিধা নিয়েছে এবং তার বিনিময়ে সরকারকে ক্ষমতায় থাকতে দিয়েছে। প্রশাসন যেহেতু কি রোল প্লে করেছে, মূল ভূমিকা, মূল চালিকা শক্তি প্রশাসন, এবং মূল ভূমিকাটা তারাই পালন করেছে, সুতরাং এটা মানে বললে অতিরিক্ত হবে না যে একেবারেই মাঠ পর্যায় থেকে টপ পর্যন্ত তাদেরই লোক। এই মানুষগুলোকে একদিনে সরিয়ে ফেলা অসম্ভব, এই মানুষগুলোর পরিবর্তে নতুন সেট নিয়ে আসা হঠাৎ করে অসম্ভব। কারণ আপনি জানেন যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে প্রশাসনের ভেতরে ঢুকতে হয়, আপনি আমি চাইলে আজকে গিয়ে প্রশাসনে কর্মকর্তা হয়ে যেতে পারবো না। সুতরাং এইভাবে পুরো একটা হোল সেট আপ যেটা 15 বছর সাজানো হয়েছে সেটাকে সরিয়ে নতুন সেট আপ বসানো অসম্ভব। কিন্তু এর মধ্যে থেকেও কি একেবারেই সৎ অফিসার বা যোগ্য ব্যক্তি কি নাই? আছে, আছে কি করে বলছি, ওই ডিসি নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি হয়ে গেছে আমরা দেখেছি সচিবালয়ে। আমরা দেখেছি এর মধ্যে অনেকেই বলছেন যে তারা বঞ্চিত ছিলেন দীর্ঘ সময়, 24, 25, 27তম বিসিএস এর কথা আমরা শুনতে পাচ্ছি। এই সময়গুলোতে যারা যোগ দিয়েছেন তাদের অনেককেই হয়তো বিভিন্ন কারণে সরিয়ে রাখা হয়েছে। আমরা দেখেছি জেলা কোটার কারণে কেউ কেউ একটা বিশেষ জেলার হলেও উনি চাকরি পাবেন না, অন্য একটা বিশেষ জেলার হলে আবার মাথায় মুকুট পরিয়ে নিয়ে বসানো হবে। আমরা দেখেছি যে একটা বিশেষ সময়ে বিসিএস পাশ করলে তাকে চাকরির ব্যাপারে একটু দূরে দূরে রাখা হতো, বা একটা বিশেষ সময়ে বিসিএস এ গেলে হয়তো দেখা যেত যে তিনি অগ্রাধিকার পাচ্ছেন। এভাবে আমার মনে হয় যে যারা দীর্ঘ সময়ে প্রশাসনে ছিলেন, মেধা, যোগ্যতা, সততা, একেবারে এরকম অফিসার নেই আমি বিশ্বাস করি না, কম কিন্তু আছেন। তাদেরকে খুঁজে বের করা ইটস আ বিগ চ্যালেঞ্জ। 2 হচ্ছে তাদেরকে সঠিক পদে বসানো চ্যালেঞ্জ, কারণ আমরা দেখতে পাচ্ছি এক ডিসি নিয়োগ নিয়ে মারামারি হচ্ছে। এবং এর মধ্যে একটা কথা না বললেই না, যেই জায়গাটিতে সরকারের নিজের কন্ট্রোল নিজেকে নিতে হবে। ব্যর্থতাটা যে বলছিল না বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, যে যদি নিজে ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা দেখলাম একজন সমন্বয়ক একজন উপসচিবের সঙ্গে বসে ডিসি কে হবেন সেটা সিদ্ধান্ত নিচ্ছিলেন, সমন্বয়ক পরিচয়, এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু অস্বীকার করেন। তিনি বলেছেন হ্যাঁ এটা তো আমরা দেখবই কাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে। তিনি আসলে কোন অথরিটির বলে সচিবালয়ে যেতে পারছেন, বসতে পারছেন, ডিসি কে হবেন না হবেন সিদ্ধান্ত নিচ্ছেন? এই প্রশ্নগুলো তো চলেই আসে। সব মিলিয়ে অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলে সরকার যাচ্ছে। আমরা বিরতির পরে সেটি নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আরেকটি বিরতি নিচ্ছি, আপনারা সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছি দ্রুত নির্বাচনের তাগিদ, সেই বিষয় ধরে আজকে বিএনপি একটি বড় সমাবেশ করেছে রাজধানীতে, এবং সেই সাথে সবগুলো বিভাগেও তারা সমাবেশ করেছে। তো ঢাকার যে সমাবেশটি হয়েছে সেখানে বিএনপির মহাসচিব একটি কথা বলেছে যে সুযোগটি যেন হেলায় না হারায়, অর্থাৎ ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যেই সুযোগ তৈরি হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই প্রসঙ্গে তিনি বলেছেন। রুমিন ফারহান, আপনার কাছে আবারও আসতে চাই, সুযোগটি যেন হেলায় না হারায়, আপনাদের মহাসচিব এমন কথা বলেছেন। মহাসচিব এই কথাটি বলেছেন বিকজ আমরা খুব অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অস্থির একটা সময় এ কারণে, আপনি যদি কোনো রাজনৈতিক কর্মী বা নেতাকে প্রশ্ন করেন যে কি হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম আপনি একটা ব্ল্যাঙ্ক লুক পাবেন। উনি নিজেও খুব পরিষ্কার নন আসলে কি হতে যাচ্ছে। আপনি যদি সরকারের অংশ কাউকে প্রশ্ন করেন যে আপনারা কি করতে যাচ্ছেন, ওনারা কিন্তু খুব স্পেসিফিক্যালি যে আপনাকে ধরে বলতে পারবে তা না, বলবে আমরা সংস্কার করছি, আরো সংস্কার করতে হবে। কিন্তু একটা গণতন্ত্র রাষ্ট্র নির্মাণের স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের আজকে নতুন যাত্রা শুরু হয়নি। স্পষ্ট করে 6টি খাত ধরে সংস্কার, হ্যাঁ 6টি খাতের একটি হচ্ছে নির্বাচন। জি, 6টির মধ্যে অনেক আছে, দুর্নীতি আছে, প্রশাসন আছে, বিচার আছে, সংবিধান আছে, পুলিশ আছে, আরেকটি হচ্ছে নির্বাচন। 6টার একটা নির্বাচন। কিন্তু এমন একটি দেশে
আমরা এই আলোচনাগুলো করছি যে দেশে গণতন্ত্রের যে প্রথম স্টেপ, অনেকেই বলবেন ভোট দেয়াই কি শুধুমাত্র গণতন্ত্র? না, ভোট দেয়া গণতন্ত্র নয়, কেবলমাত্র ভোট দেয়া গণতন্ত্র নয়, কিন্তু ভোট দেওয়াটা হচ্ছে গণতন্ত্রের একেবারে প্রাথমিক পদক্ষেপ। এই প্রাথমিক পদক্ষেপটাও এই দেশে আমরা নিতে পারি নাই। সুতরাং নির্বাচন আগামীতে যেটি হতে যাচ্ছে সেটি কিভাবে হবে, প্রশাসনের গন্ডগোলের কথা আমরা একটু আগে আলোচনা করেছি, এই প্রশাসনকে রেখে বা প্রশাসনকে ঢেলে সাজিয়ে নির্বাচন কমিশনকে সাজাতে হবে। বাংলাদেশে কিন্তু বর্তমানে কোনো নির্বাচন কমিশন নেই। নির্বাচন কমিশন আইনটিকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের আপত্তি আছে। কিছুদিন আগে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, মানুষ, সাংবাদিক আমরা বসেছিলাম একসাথে। সেখানে দেখেছি প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য আছে নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত, কিভাবে গঠিত হওয়া উচিত। এই জায়গাগুলো তো এখনো আসলে সেভাবে কিছুই তৈরি হয়নি। বলা হচ্ছে জাহিদুর রহমান কিন্তু একরকম ব্যাখ্যা দিয়েছিলেন এর আগের অংশে, বিরোধীর আগের, যে সেজন্য একটা স্থায়ী সংস্কারের জন্য বোধহয় একটু সময় বেশি লাগছে। আমরা কি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যেতে পারি? নিশ্চয়ই। সুযোগটা যেন হেলায় না হারায়, বিএনপির মহাসচিব এমন একটি কথা বলেছেন যারা সমাবেশে ছিলেন। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যে সুযোগটি আসলে পাওয়া গেল ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে। দুটো কারণে এটা সুযোগ। একটা হচ্ছে শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকলেন না। উনি 41 পর্যন্ত থাকলে আমাদের আরও দেরি হয়ে যেত। সামহাউ উই ম্যানেজড, তিনি পালিয়ে গেছেন। আরেকটা সুযোগ খুব জরুরি, সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে স্পিরিট, এটা ম্যাটার করে। বহুদিন পর্যন্ত, আমি বহুবার বলেছি এই কথাটা, সেটা হলো এতদিন পর্যন্ত এই দেশের মানুষজন এই দেশটাকে, আমার অন্তত নিজের দেশ মনে হয় না, আমার মনে হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। উনি দয়া করে থাকতে দিয়েছেন, মনে না ওই যে কারেন্ট বন্ধ করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, মানে এটা ওনার একেবারে পৈতৃক সম্পত্তি, ওনার যা ইচ্ছা তা করতে পারেন। কিন্তু এই ঘটনার পর আমরা রিক্লেইম করতে পারলাম যে আমরা এই দেশের সিটিজেন। সো আমাদের যে স্পিরিট আছে, তাহলে এক হলো শেখ হাসিনা নেই, দ্বিতীয় হলো একটা সরকার এসছে যারা চান এই দেশটার ভালো হোক। আমরা সত্যিই বিশ্বাস করি তাদের যে ব্যর্থতা বা কিছু আলোচনা করছি এটা তাদের প্রসিডিওরাল বা চিন্তাগত ভুল। আমরা এটা কখনোই মনে করি না তাদের কোনো ইভিল ইন্টেনশনে তারা ঠিকমতো কাজ করছে না, যে যতটুকু। সেজন্যই বোধহয় বলেছে যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপর যেটা হচ্ছে এই যে স্পিরিটটা আছে, এই স্পিরিটটা যখন মানুষ কিন্তু মানে একেবারেই সরকারের, ডক্টর ইউনূসের সরকারের পেছনেও আছে। সো এই যে সুযোগ, এই সুযোগ তো আসলে বহুদিন আসেনি, বহুদিন আসবেও না। সুতরাং এই সুযোগটাকে যদি হারাই, এটা আমাদের জন্য ট্রুলি একটা মেজর প্রবলেম হয়ে যাবে। এ ধরনের স্পিরিট সবসময় আসে না। 71-এ আমরা স্বাধীন হওয়ার পর আসলো, 90-এর এরশাদের পতনের পর একরকম আসলো। আমরা আগের দুটো সুযোগ, 71-এ খুব অল্প সময়ের মধ্যে এই দেশটাকে আসলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। 90-এর যে স্পিরিট ছিল, মোটা দাগে আমরা খারাপ করছিলাম না, কিন্তু এই যে 3 জোটের রূপরেখা ছিল, সে স্পিরিটের এক ধরনের প্রতিচ্ছবি, সেটা তো আসলে ফলো করা হয়নি। প্রথম বিএনপি ক্ষমতায় এসেছিল, তারা করেনি। আচ্ছা বিএনপি খারাপ, আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তারা আবার ডেকে 3 জোটের রূপরেখা কি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছিল? নেয়নি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। ছোট করে এক লাইনে যদি রুমিন ফারহানা বলেন 24-এর স্পিরিটকে আসলে কিভাবে কাজে লাগানো যায়? 24-এর স্পিরিটটা কাজে লাগানো যায় তখনই যখন আমরা সকলে মিলে যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একটা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, সমতার ভিত্তিতে বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এই স্বপ্নটাই তো আমরা দেখেছিলাম। এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ধারণ করব এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থে, ব্যক্তি স্বার্থ হতে পারে, দলীয় স্বার্থ হতে পারে, সেই স্বার্থের সাথে কম্প্রোমাইজ না করে বাংলাদেশটা গড়বার জন্য যার যার জায়গা থেকে কাজ করব, আমার মনে হয় আমরা স্পিরিটটাকে ধারণ করতে পারবো। কিভাবে হবে সেটি যদি এক লাইনে, আমি জানতে চেয়েছিলাম পয়েন্টটা, যদি মূল পয়েন্টটা যদি বলতেন। না, এক লাইনে তো আসলে স্পিরিটটা তো একদিনে তৈরি হয়নি। যে কথাটি জাহিদ ভাই বলছিলেন যে আমরা আবার নতুন করে মনে হচ্ছে আমরা আমাদের দেশটাকে ফিরে পেয়েছি। সুতরাং এই দেশ পুনর্গঠনের কাজটা প্রত্যেকের, আপনার জায়গা থেকে, আপনার সাংবাদিক হিসেবে, আপনার আইনজীবী, রাজনৈতিক কর্মী হিসেবে, আমার একজন অ্যাক্টিভিস্ট হিসেবে জাহিদুর রহমানের। সুতরাং যার যার জায়গা থেকে যদি সে তার কাজটি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং দেশের স্বার্থে করি, আমার মনে হয় স্পিরিট বাস্তবায়ন খুব কঠিন। আমাদের হাতে বোধহয় আরেকটু সময় আছে। জাহিদুর রহমান, আপনি আর কিছু বলার আছে কিনা, যুক্ত করার আছে কিনা? এক বাক্যে যেটা, সেটা হচ্ছে গণতন্ত্রের স্পিরিট রক্ষার জন্য আসলে জনগণকে ভিজিল্যান্ট হতে হয়, পাহারাদার হতে হয়। ক্রমাগত কথা বলে যাওয়া। আপনি সংবিধান লিখলেন, সংস্কার হয়ে গেল, আইন লিখলেন, কেউ সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছে, ওটার বাইরে যাওয়ার চেষ্টা করছে, আপনি ক্রমাগত কথা বলতে থাকবেন। এই কথা বলা, ক্রমাগত চাপ তৈরি করা, এটা দিয়ে স্পিরিট রক্ষা করা যায়। এবং একবার রক্ষা করা মানে এটা চিরকাল থাকবে না। আমেরিকার মতো দেশে এখন আবার ট্রাম্প আসবে কিনা, আবার তার বিরুদ্ধে কিভাবে ফাইট করতে হবে সেই আলাপ করছে। সো এটা অনগোয়িং প্রসেস, এটা কোনোদিন শেষ হবে না। এই যে অনন্তকালের এই প্রসেস, রুমিন ফারহান, আমাদের হাতে আরেকটু সময় আছে, আপনি যদি আরো কিছু যুক্ত করতে চান। না, সেটাই, এটা তো আসলে সময়ে আমরা বলি না যে
গণতন্ত্রের জোয়ার আসে, আবার গণতন্ত্র ভাটায় যায়, আবার গণতন্ত্রের জোয়ার আসে। সুতরাং এটা দেশে দেশেই দেখা গেছে। একটা দেশ গণতান্ত্রিক একবার হলো, দীর্ঘ সময় গণতন্ত্রের চর্চা হলো, চমৎকার নির্বাচন হলো, কিন্তু তার মাঝখান দিয়ে, নির্বাচনের ভেতর দিয়ে যে আমরা আরেকটি স্বৈরশাসক কখনো তৈরি হতে পারে না, এইটা চিন্তা করাটা ভুল হবে। কারণ আমরা তো দেখেছি 90-এর পর 2007 পর্যন্ত মোটা দাগে এক ধরনের নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, কিন্তু তারপরে কি হোঁচট খায়নি বাংলাদেশ? 2008 সালে তো হোঁচট খেলো, এবং 14-র পর থেকে শুধুই পিছনে যাওয়া এবং পিছনে যাওয়া। আরেকবার যে বাংলাদেশে 2008 আসবে না, আরেকবার যে কোনো সরকার এভাবে স্বৈরতান্ত্রিকও বলা ভুল, মাফিয়া হয়ে উঠবে না সময়ের সাথে সাথে, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। তেমনটি যেন না হয় সেই প্রত্যাশায় আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান একেবারে শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে যুক্ত হবার জন্য। দর্শক, মোটামুটি এই ছিল আজকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।